হ্যালো বন্ধুরা, আমি দেবিকা আক্তার দিনা। আমি বাংলাদেশী একজন মেয়ে। আমার বিয়ের প্রথম রাতেই আমার স্বামী ধীরাজ আমাকে বলল, দেখুন, আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। মায়ের জিদের জন্য বিয়েটা করতে রাজি হয়েছি। আপনি আমার বাবা মায়ের খেয়াল রাখলেই চলবে। বাসর রাতে রুমে প্রবেশ করেই আমার স্বামী ধীরাজ কথাগুলো বলে বারান্দায় চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এটা মোটেও আশা করেনি আমি তার কাছ থেকে। রাগে ফুলে উঠেছিলাম আমি। মনে হচ্ছিল আমার স্বামী ধীরাজকে ধরে ইচ্ছেমতো পিটাতে। আমি মনে মনে বললাম, বেটা, বিয়ে করবি না তো বাবা মাকে বললেই পারতি। আমার জীবনের উপর কেন বুলডোজার চালালি? আমি তোর কি ক্ষতি করেছিলাম? কথাগুলো বলেই আমি কাঁদতে শুরু করলাম। তারপরও সে আমাকে একবার সান্ত্বনা পর্যন্ত দিচ্ছিল না। আমি অনেক কষ্টে চোখের জল মুছছিলাম আর বলতে শুরু করলাম, কার কাছে বাবা মা আমাকে বিয়ে দিয়েছে, যে কিনা বাসর রাতে বাসর ঘর ছেড়ে গিয়ে বারান্দায় বসে আছে। অনেক কষ্টে আমার রাতটা পার হলো বন্ধুরা। কি যে কষ্ট হচ্ছিল সেদিন আমার, তা তোমাদেরকে বোঝাতে পারবো না। এই কষ্টটা শুধু তারাই বুঝবে যারা আমার মতো অবস্থায় পড়েছে। কিছুদিন পর একটি রেস্টুরেন্টে আমার এক বান্ধবীর সাথে দেখা হলো। বান্ধবী আমার কাছ থেকে জানতে চাইল আর বলল, দিনা, কি খবর তোদের? কেমন চলছে তোদের দাম্পত্য জীবন? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আর কইস না রিদিশা, আমার কপালটাই খারাপ। তা না হলে আমার কপালে এই অবস্থা কেন? রিদিশা বলল, দিনা, কি হয়েছে? আমায় একটু খুলে বল প্লিজ। তারপর আমি ঝুমুরকে বললাম, আমার স্বামী তো বাসর ঘরে আমার দিকে ফিরেই তাকায়নি। সে গিয়ে বারান্দায় বসে আছিল। আমার মুখ থেকে এমন কথা শুনে রিদিশা বলল, দোস্ত, তুই এইসব কি বলতাছোস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বরং সে আমার কথা শুনে আরো হাসতে লাগল। কিছুক্ষণ পর সে লক্ষ্য করল আমার চোখে জল। তারপর সে সিরিয়াস ভেবে বলল, বলিস কি দিনা, তোর সাথে ভালো করে একবার কথাও বলেনি? আমি বললাম, না রে দুস্ত, কথা বলা তো দূরে কথা, একবার ভালো করে তাকায়নি পর্যন্ত। রিদিশা হাসতে লাগল। তা দেখে আমার খারাপ লাগছিল। আমার এ অবস্থায় তুই হাসছোস? আচ্ছা, পরে তাহলে, পরে তোকে মজা বোঝামুনে। মনে রাখিস ব্যাপারটা। তারপর আমি বলতে লাগলাম, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ব্যাপারটা ঠিক সেই রকম না। তারপর আমার বান্ধবী রিদিশা বলল, সরি 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 দোস্ত, বলতে লাগল আর হাসতে লাগল। সে আমাকে দমক দিয়ে বলতে লাগল, এবার রিদিশা, তুই হাসি বন্ধ করবি। হাসি বন্ধ কর বলছি। তারপর রিদিশা বলল, ঠিক আছে দোস্ত। এবার হাসি বন্ধ করলাম। তারপর দিনা বলল, রিদিশা দোস্ত, এখন আমি কি করব? আইডিয়া থাকলে বল। তারপর রিদিশা বলল, দোস্ত, আমি তোকে কি যে আইডিয়া দেব বুঝতে পারছি না। তারপরেও বলছি, তুই একজন উকিলের সাথে দেখা কর, যে স্বামী তোর মনের কথা বুঝে না, বাসর রাতে গিয়ে বারান্দায় বসে থাকে। তার সাথে তোর কি এইভাবে সংসার হবে? তোর কি এইভাবে দিন যাবে? তার চাইতে দোস্ত এক কাজ কর, তাকে ডিভোর্স দিয়ে চলে আয়। আমি বললাম, তোর সাহস তো কম না। তুই কিভাবে বললি আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসতাম? তুই আমার সংসার ভাঙ্গার বুদ্ধি দিচ্ছিস? রিদিশাকে ধমক দিয়ে বললাম, তোর মতো বন্ধু থাকলে আমার আর শত্রুর প্রয়োজন হবে না। আমার এই রকম কথা শুনে আমার বান্ধবী রিদিশা বলল, সরি দোস্ত, আমি তোর সাথে ফান করলাম। রাগে আমার মাথা নষ্ট। আর তুই ফান করছিস? সরি দোস্ত, আমার ভুল হয়ে গেছে। এবার বল, তোর কিসের আইডিয়া লাগবে? আমি বললাম, রিদিশা, তুই আমাকে একটা পরামর্শ দে, কিভাবে আমি আমার স্বামীকে হাতের মুঠোয় আনা যায়। তুই আমাকে পারলে সেই আইডিয়া দে। তারপর আমার বান্ধবী রিদিশা হেসে দিয়ে বলল, হায় রে কপাল, সবাই ছেলে পটায়, আর তুই হাজব্যান্ড পটাবি? আমি বললাম, রিদিশা দেখ, বিয়ে তো ছেলে খেলা নয়। তাছাড়া আমার সাথে আমার বাবা মায়ের মান সম্মানও জড়িয়ে আছে। রিদিশা বলল, দোস্ত, তুই যা বলছস তা ঠিক। তাহলে শুন, একটা উপায় আছে তোর স্বামী তোর হাতের মুঠোয় আনার।
আমি খুব আগ্রহ নিয়ে বললাম, দোস্ত তাড়াতাড়ি বল। তারপর রিদিশা আমাকে অনেক চমৎকার একটি টেকনিক দিল। তারপর আমিও আমার বান্ধবীর দেওয়া আইডিয়া অনুযায়ী কাজ করতে শুরু করলাম। সত্যি কথা বলতে, আমার বান্ধবীর দেওয়া আইডিয়াটা আমার স্বামীর এখানে ম্যাজিকের মতো উপকার হয়েছিল। বন্ধুরা, তা আমি আস্তে আস্তে বলছি, দয়া করে ধৈর্য ধরে পুরো গল্পটা শুনুন। আমার স্বামী ধীরাজ বিয়ের পর থেকেই সবার সামনে আমার সাথে স্বামীর মতোই আচরণ করে, কিন্তু আড়াল হলেই অচেনা মানুষের মতো আচরণ করে। আমার পুরো পরিবারের সাথে মিলে মিশে চলে। প্রতিদিন সকালে ধীরাজের ঘুম ভাঙার সাথে সাথেই আমি চা নিয়ে হাজির হই। চুলগুলো হালকা ভিজা ও ছড়ানো থাকে। না চাইতেও ধীরাজ কিছুক্ষণের জন্য চোখ ফেরাতে পারে না। আমি কাশি দিয়ে ধীরাজের সেই দৃষ্টি ভাঙিয়ে দেয়। একদিন আমি ইচ্ছে করেই ধীরাজের শার্টের বোতাম ছিঁড়ে রেখেছি। ধীরাজ শার্ট পরতেছে, আমি আয়নার সামনে বসে সাজতেছি। ধীরাজ বারবার আমার দিকে তাকাচ্ছে আর শার্ট পরছে। হঠাৎ খেয়াল করল শার্টের একটা বোতাম নেই। ধীরাজ সুই সুতা খুঁজতে লাগল। আমি বললাম, কিছু লাগবে? তখন সে বলল, আমার সুই সুতা লাগবে। আমি বললাম, কেন? তারপর সে বলল, আমার শার্টের বোতাম ছিঁড়ে গেছে, তাই আমি শার্টের বোতাম লাগানোর জন্য সুই সুতা খুঁজছি। তারপর আমি সুই সুতা বের করে শার্ট পরা অবস্থায় বোতাম লাগাতে লাগলাম। ধীরাজ আমাকে বলল, শার্টটা খুলে দিলে ভালো হয় না? আমি বললাম, না, সমস্যা নাই, শার্ট খুললে আপনার লেট হয়ে যাবে। সে বলল, একটু সাবধানে, লেগে গেলে তো আবার বিপদ। আমি বললাম, চুপচাপ দাঁড়িয়ে থাকুন, নয়তো লেগে যাবে। ধীরাজ চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি বোতাম লাগিয়ে দিলাম। ধীরাজ আমাকে এই প্রথম এত কাছ থেকে দেখল। আমি ধীরাজের মা বাবার প্রতি যথেষ্ট দায়িত্ববান, যা দেখে ধীরাজ খুবই খুশি হতো। তারপর ধীরাজ মনে মনে ভাবল, মেয়েটার সাথে আমি এত বিরূপ আচরণ করি, তারপরেও একবারও কোনো অভিযোগ করেনি। কিছুদিন পর ধীরাজের বাবা, আমি এবং আমার স্বামী ধীরাজকে কক্সবাজারে ঘুরতে পাঠালো। আমি ইচ্ছে করেই ধীরাজের পাশে ঘুমিয়ে পড়লাম। সে বারবার আমাকে সরিয়ে দিচ্ছিল। যাক, এক পর্যায়ে আমরা এসে কক্সবাজার পৌঁছলাম। তারপর ধীরাজ হোটেলে এসে 2টা রুম নিল, একটা আমার আর একটা তার জন্য। আমি তো রেগে মেগে আগুন, মুডটাই অফ হয়ে গেল। আমি রুমে যেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকালে ধীরাজ আমার কাছে আসলো। আমি বললাম, কি চাই? রাগী ভাব নিয়ে। তারপর সে আমায় বলল, তুমি কি রাগ করেছা? আমি বললাম, কই না তো, রাগ করব কেন? ধীরাজ বুঝল যে আমি রাগ করেছি। তারপর সে আমায় বলল, ভাবলাম সমুদ্র সৈকত দেখতে যাব। আমি বললাম, যান না, আপনাকে বারণ রেখেছে কে? সে বলল, আমার একা যেতে ভালো লাগছে না। তারপর আমি বললাম, যদি আপনার একা যেতে ভালো না লাগে, তাহলে রাস্তা থেকে কুকুর ছাগল ধরে সাথে নিয়ে যান। আমার স্বামী ধীরাজ বলল, দেখো দিনা, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আমি বললাম, আপনি বাড়াবাড়ির দেখছেন কি? তারপর আমার সাথে রেগে ধীরাজ চলে গেল আর আমায় বলতে লাগলো, দেখো দিনা, হোটেলে সিন ক্রিয়েট করা উচিত নয়। তারপর ধীরাজ আমার এই রকম কথা শুনে মন খারাপ করে সমুদ্রের পাড়ে চলে গেল। আমিও তার পিছু পিছু যাইতে শুরু করলাম, কিন্তু তাকে বুঝতে দেই নাই। সে তখন সমুদ্র পাড়ে একা একা বসে রইল। একটু পর পিছনে ফিরে দেখে আমি তার পিছনে দাঁড়িয়ে রইলাম। সে আমাকে দেখে চমকে উঠল আর বলল, এ কি, তুমি এখানে? আমি বললাম, আপনি আসতে পারলে। আমি পারবো না কেন? তারপর সে বলল, বাপরে কি ঝক ডাটে মেয়ে। আমি বললাম, কি বললেন? সে বলল, কিছু না। তারপর চুপচাপ আমি তার পাশে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর আমি তাকে ডেসা দিয়ে বললাম, এই যে মিস্টার, ছ্যাঁকা খেয়েছেন কয়টা? সে বলল, জবি। আমি আবার বললাম, ছ্যাঁকা কয়টা খেয়েছেন? সে বলল, আমি কখনো প্রেমই করি নাই, তাহলে চেকা খাবো কই থেকে? আমি বললাম, আপনি নারী বিদ্বেষী নাকি? সে বলল,
উল্টাপাল্টা কথা বলছেন কেন? আমি বললাম, আপনার ব্যবহার দেখেই বোঝা যায় হয়তো ছ্যাঁকা খেয়েছেন, নয়তো নারী বিদ্বেষী। সে বলল, বুঝেছি, আপনাকে পাত্তা দেই না তো, তাই এসব বলছেন? যা সত্য তাই বললাম। তার মুখ থেকে এই কথা শুনে আমি রাগে বললাম, আপনার মতো অনেক ছেলে ভার্সিটি লাইফে আমার পিছু পিছু ঘুরেছে। সে একটা অট্টহাসি দিল, যা দেখে আমার রাগ চরম সীমায় পৌঁছাল। স্বামী ধীরাজকে একটা ঘুষি মেরে চলে এলাম। ধীরাজ এমনটা আশা করেনি, যদিও কষ্ট পেয়েছে, কিন্তু আমাকে বুঝতে দেয়নি। শত হলেও সে একটা ছেলে মানুষ তো। কিছুদিন পর আমরা কক্সবাজার থেকে ফিরে এলাম। কক্সবাজার থেকে ফিরে এসে চলে গেলাম আমার বান্ধবী রিদিশার কাছে। রিদিশা জানতে চাইল, এখন কি অবস্থা? আমি বললাম, দুস্থ নারে এখনও তার কোনো পরিবর্তন হয়নি। রিদিশা বলল, বলিস কি দুস্থ? এখনও কোনো পরিবর্তন হয় নাই? আমি বললাম না। তারপর সে বলল, তাহলে একটা কাজ কর, আমার মনে হয় তাতে তোর উদ্দেশ্য সফল হয়ে যাবে। আমি বললাম, দোস্ত কি করতে হবে? ব্যাপারটা একটু তাড়াতাড়ি বল, আমার তো তোর সইছে না। কিভাবে আমি আমার স্বামীকে আমার অনুকূলে আনতে পারবো? কি করলে সে আমাকে পাগলের মতো ভালোবাসবে? প্লিজ দোস্ত একটু তাড়াতাড়ি বল। তারপর রিদিশা আমাকে কানাকানি করে যা বলল, তা শুনে আমি অবাক হয়ে গেলাম। তারপর তার বুদ্ধিতে আমি সেই কৌশল অ্যাপ্লাই করতে শুরু করলাম। প্রথম দিন খুব সকালে আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে গোসল করে একবারে পরিপাটি হয়ে এক্কেবারে পরীর মতো সেজেগুজে তার সামনে হাজির হলাম। সে ঘুম থেকে উঠেই আমাকে দেখল। আমার চুলগুলো খোলা ছিল। সে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তার জন্য আমি চা নাস্তা নিয়ে গেলাম এবং তাকে দেখে একটা মুচকি হাসি দিলাম। চুলগুলো আমার খোলা ছিল। একটা দামি পারফিউম ব্যবহার করলাম, যার ঘ্রাণ খুব পাগল করা। এমনভাবে পোশাক পরলাম যাতে আমাকে খুব ভালোভাবে বোঝা যায়, খুব সুন্দর এবং আকর্ষণীয় লাগে। মোট কথা এমনভাবে আমি নিজেকে উপস্থাপন করলাম যাতে সে দেখেই আমার প্রতি দুর্বল হয়ে যায়। আমি সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করলাম, মাঝে মধ্যে অন্যরকম মোড নিয়ে গান গাইতাম। সেই দিন রাতে সে অফিস থেকে বাসায় আসলো। বাসায় আসার পর আমি আবারও চুলগুলো খুলে একটা দামি পারফিউম ব্যবহার করলাম, খুব ভালো করে সাজলাম এবং তাকে আমার দিকে নজর দৃষ্ট করানোর চেষ্টা করলাম। সে আমার দিকে একবার চাওয়ার পর সে অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু কিছুই বলতে পারছিল না। আমি জানি হয়তো সে মনে মনে অনেক কিছুই ভাবছে। সেই দিন রাতে আমি একটা রোমান্টিক মুড নিয়ে খুব ভালো করে সেজে গুজে শুয়ে পারলাম। কিন্তু রাত যখন একটা বাজে, তখন আমার কাছে মনে হলো কেউ আমার শোনে এক অদ্ভুত রকমের আচরণ করছে। আমি ভাবলাম, ব্যাপার কি? আমার স্বামী তো এমন করার কথা না। আমি ভাবছি হয়তো আমি স্বপ্ন দেখছি। কিন্তু আমি ঘুম থেকে উঠে যা দেখলাম তা আমার নিজের চোখকে বিশ্বাস করাতে পারলাম না। এত সহজে যে আমার উদ্দেশ্য সফল হবে তা আমি কল্পনা করতে পারলাম না। অবশেষে আমি আমার বান্ধবীকে অনেক ধন্যবাদ দিলাম। তার পরামর্শটা আমার অনেক ফল হয়েছে। পরিশেষে আমি তোমাদেরকে বলবো, বন্ধুরা, প্রত্যেক স্বামী চাই তার স্ত্রীগণ পরিপাটি হয়ে থাকুক। বলতো বন্ধুরা, আমি গ্রামের মেয়ে তো আমি খুব একটা বেশি পরিপাটি হয়ে থাকতাম না, যার ফলে আমার স্বামী আমার প্রতি এভাবে মুখ ফিরিয়ে নিত। এখন আমি স্বামী বশ করার কৌশল পেয়ে গেছি। বন্ধুরা, তোমরা যদি কেউ আমার মতো এমন সমস্যায় পড়ে থাকে তাহলে এই কৌশলটা কাজে লাগাতে পারো। আশা করি উদ্দেশ্য সফল হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।